আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। টানা এক মাস দাবদাহের পর অবশেষে ঢাকার কিছু কিছু জায়গায় হলো কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে কিছুটা শীতল অনুভূত হচ্ছে। রাত ৯টার দিকে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, শনির আখড়া সহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে সন্ধ্যা থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতেও দেখা যায়। মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি মাসে দেশে ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। টানা দাবদাহের মধ্যে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে হালকা বৃষ্টির সঙ্গে হওয়া বজ্রপাতে ৪ জেলায় অন্তত ১০ জনের প্রাণ গেছে। বিকেলে বজ্রপাতে কুমিল্লার দেবিদ্বারে মোখলেস, সদর দক্ষিণ উপজেলার আতিকুল ইসলাম, বুড়িচংয়ের মোহাম্মদ আলম হোসেন ও চান্দিনার দৌলতুর রহমানের মৃত্যু হয়েছে। সকালে কক্সবাজারের পেকুয়ায় ২ লবণ শ্রমিক, রাঙামাটিতে ৩ জন ও সিলেটে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় আহত কমপক্ষে ৭ জন। এদিকে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তীব্র তাপ প্রবাহের কারণে বন্ধ থাকার পর আগামী শনিবার থেকে মাধ্যমিক বিদ্যালয়ে স্বাভাবিক হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান। আর রোববার থেকে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। রমজান মাস, ঈদ উল ফিতরের ছুটি শেষে কিছু প্রতিষ্ঠান চালু হলে একদিন পর দেশ জুড়ে চলা তাপ প্রবাহের কারণে তা আবার বন্ধ করে দেওয়া হয়। কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকলেও হাইকোর্টের নির্দেশনার পর সব শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান বন্ধ রাখে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঘাটতি পূরণের জন্য মাধ্যমিক পর্যায়ে এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবার ক্লাস চালু থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার উৎখাত করলে কে ক্ষমতায় আসবে তা স্পষ্ট নয় বলেই সাড়া পাচ্ছে না বিরোধীরা। তিনি আরও বলেন, উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে চেয়েছে আওয়ামী লীগ। যাদের ভোট করার সক্ষমতা নেই তারাই বর্জন করছে। মানবাধিকার নিয়ে আমেরিকার দ্বৈত নীতির সমালোচনা করেন সরকার প্রধান। সকালে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা জানান। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম রাষ্ট্রীয় সফর থাইল্যান্ডে। ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে যোগ দেওয়া সহ সফরের অদ্যপান্ত জানাতে গণভবনে সরকার প্রধানের এ সংবাদ সম্মেলন। আমরা প্যালেস্টাইনের পক্ষে আছি এবং আন্তর্জাতিকভাবে আমরা সবসময় তাদের পাশে দাঁড়াচ্ছি। এরপর ঘণ্টাব্যাপী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন, আন্তর্জাতিক ও দেশীয় রাজনীতি, দ্রব্যমূল্য, কৃষি উৎপাদন সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে প্রধানমন্ত্রীর জবাবে। বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত দল। চক্রান্তকারীরা সরকার হটানোর চেষ্টা করলেও তাতে জনগণের সাড়া মেলেনি। আমার একটা প্রশ্ন, আমি এটা করতে চাই। ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? কে দেশের জন্য কাজ করবে? কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। যত বাধাই আসুক, দেশের মানুষকে নিয়ে কিন্তু আমরা বিজয় নিয়ে আসি। যুদ্ধ পরিস্থিতিকে উস্কে দেয়া আবার মানবাধিকার নিয়ে আমেরিকার দ্বৈত নীতির সমালোচনা করেন সরকার প্রধান। যারা এইভাবে মানবাধিকার লঙ্ঘন করছে তারা দেবে, এটা তো আমারও প্রশ্ন। এবং সেই প্রশ্নটা আমিও আন্তর্জাতিক পর্যায়ে আমি করে এসেছি, যে এই দুমুখী নীতি কিসের জন্য? অস্ত্র প্রতিযোগিতাটা বন্ধ করে এই টাকাটা বরং মানুষের কল্যাণে বা জলবায়ু পরিবর্তনের ফান্ডে দিয়ে দেন। আমি সেটাও বলে আসছি। কৃষিজ উৎপাদন বাড়াতে সমবায় ভিত্তিক কৃষিতে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যতগুলি আইল আছে, সেই আইলগুলি যদি জোড়া দেওয়া হয় তো ফরিদপুরের মতো মানে একটা জেলার সমান অতখানি চাষোপযোগী জমি আমাদের বের হয়ে আসবে। আমার বাড়ি আমার খামারের একটা সমবায় আমি সমিতি করে রেখেছি। আমি সেখানে উপদেষ্টা, এবং আমাদের জমি থেকে 9 বিঘা জমিও সেখানে দেওয়া আছে। যার যার জমি যেখানে যেখানে ছিল সেই জমির অনুপাতে তাকে সে টাকার ভাগ দেওয়া হলো। আমি আমার ভাগে 1 লাখ টাকা পেয়েছি। নিত্যপণ্য নিয়ে অবৈধ মজুতদারদের কারসাজি সরকারের নজরে আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটু দাম বাড়লেই বড় করে গণমাধ্যমে প্রচার করা ঠিক না। আমরা যদি
আমেরিকার স্টাইলে আন্দোলন থামায়। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও লড়াই মূলত আওয়ামী লীগের একাধিক নেতা ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। প্রথম ধাপে 150টি উপজেলা নির্বাচনের প্রার্থীদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতা। এছাড়া সংসদ সদস্যের আত্মীয় ও ঘনিষ্ঠজনরা প্রার্থী হয়ে নির্বাচনে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ উঠেছে। গাজীপুর, বগুড়া ও জয়পুরহাট প্রতিনিধির তথ্য ছবিতে নির্বাচনী মাঠের খবর জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 5 প্রার্থীর 4 জনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। বগুড়ায় 5 প্রার্থী সবাই এবং জয়পুরহাটের কালাই, খেতলাল ও আক্কেলপুরে 9 জনের 6 জনই আওয়ামী লীগ নেতা। অন্যান্য উপজেলাতেও প্রায় একই অবস্থা। গাজীপুর সদরে আনারস প্রতীকে রিনা পারভিন, কাপ পিরিচে মোহাম্মদ শফিকুল ইসলাম, দোয়াত কলমে মোহাম্মদ কফিল উদ্দিন ও মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়বেন আতিকুজ্জামান। বিএনপি নির্বাচন বর্জন করলেও ঘোড়া প্রতীক নিয়ে মাঠে সরব গাজীপুরে দলটির অন্যতম নেতা মোহাম্মদ ইজাদুর রহমান চৌধুরী। গত নির্বাচনে আমি নির্বাচনে অংশগ্রহণ করি এবং জয়লাভ করি। বিগত 5টি বছর আমাদের গাজীপুর উন্নয়নের প্রকল্প নিয়েও আমি অনেক কাজ করেছি। প্রায় 40 বছরের উপরে আমি দেশের মানুষের সেবা দিয়ে আসছি। গাজীপুর সদর উপজেলা এই 1,26,000 প্লাস ভোটারের আমি যেন একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব পালন করতে পারি সেদিকে দৃষ্টি রেখেই কাজ করে যাচ্ছি। এদিকে বগুড়া সারিয়াকান্দিতে স্থানীয় সংসদ সদস্য শাহাদারা মান্নানের পুত্র সাখাওয়াত হোসেন সজলের প্রার্থিতা নিয়ে নানা অভিযোগ অন্যদের। যেহেতু মা এমপি, এই এমপির প্রভাবকে খাটায় তারা ভোটে জয়যুক্ত হওয়ার চেষ্টা করতেছে। এছাড়া বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা শাহজাহান আলী, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি প্রকৌশলী আব্দুস সালাম এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহমেদও লড়ছেন নির্বাচনে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথা জানালেন এই কর্মকর্তা। এখানে একদম শতভাগ অবাধ এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের রিটার্নিং অফিসার মাননীয় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা এখানে কাজ করতেছি। সৈয়দ মাহমুদ, RTV। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গাজীপুর, কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলায় 3টি পদে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নারায়ণগঞ্জে প্রতীক দেওয়া হয়েছে সোনারগাঁ, রূপগঞ্জ ও 2500 উপজেলার প্রার্থীদের মধ্যে। ভোলার 3 উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক নিয়ে উৎসবমুখর প্রচারণায় 37 প্রার্থী। এদিকে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কর্মকর্তা। সুনামগঞ্জের 4টি উপজেলা পরিষদ নির্বাচনে 56 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। এছাড়াও সকালে নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জে মত বিনিময় সভায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সব প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় 31 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় নির্বাচিত হলে নোয়াখালীর সেনবাগকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল আলম দীপু। বিকেলে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রতীক বরাদ্দের পরপর নিজ নির্বাচনী এলাকা সেনবাগে আনারস প্রতীকের সমর্থনে গণসংযোগ করেন বেঙ্গল গ্রুপ ও RTVর পরিচালক সাইফুল আলম দীপু। এ সময় তিনি সেনবাগের উন্নয়নে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন। আমার কিছু অঙ্গীকার আছে, আমি এই সেনবাগটাকে স্মার্ট সেনবাগে রূপান্তরিত করব। পাশাপাশি এমপি মহোদয় যে উন্নয়ন হয়েছে 100% উন্নয়ন হইলে আমার উন্নয়ন 30% সেনবাগবাসীর জন্য এই উন্নয়ন যোগ হবে। আমি আশাবাদী তোমরা আমার পক্ষে কাজ করবা এবং 21 তারিখে এমপি নির্বাচনে যেভাবে তোমরা সবাই দেখিয়ে দিয়েছ সেইভাবে মাঠে ঘাটে কাজ করে এবং মার্কা আনারস এটা সবাইকে প্রচার করা। কৃষক, শ্রমিক, মেহনত মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগের মূল লক্ষ্য বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি জামায়াত অপশক্তি যখন ক্ষমতায় ছিল তখন তাদের অপশাসন দুঃশাসনের ফলে দেশের জনগণকে কষ্টে জীবনযাপন করতে হতো। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তাই 7 জানুয়ারি উপজেলা নির্বাচনের মতো উপজেলা নির্বাচন বর্জন করছে জনগণ। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীর উত্তর বাড্ডায় চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার, পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এত নিপীড়নের মধ্যেও লুটপাট ও টাকা পাচারকারীদের কাছে মাথা নত না করে মানুষের অধিকার আদায়ের কর্মসূচি বিএনপি পালন করেছে বলেও মন্তব্য করেন রিজভী। আওয়ামী লীগের মনোনীত যারা, তারা শূন্য ভোটারের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন করতে চায়, তো সেইখানে বিএনপি অংশগ্রহণ করতে পারে না। এই কারণেই যথার্থ সিদ্ধান্ত এই নির্বাচন বর্জনের জন্য আপনারা সারা বাংলাদেশে যেখানে উপজেলা নির্বাচন হবে সেইখানে জনগণকে গিয়ে আপনারা ওই নির্বাচন বর্জনের। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত 9টায় বাসায় পৌঁছান তিনি। এর আগে রাত 8টা 20 এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হন খালেদা জিয়া। এই তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। এর আগে গতকাল সন্ধ্যায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। এর আগে বেলা 11টায় বিশেষ জজ আদালত 4-এ হাজির হন ডক্টর ইউনুস। আগামী 2 জুন অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। শাকিলা করিম জানাচ্ছেন বিস্তারিত। 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ গঠন শুনানির প্রথম দিনেই পিছিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলার বিচার কাজ। আদালতে হাজির হয়ে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন দাখিল করেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস সহ 14 আসামি। এর মধ্যে গ্রামীণ টেলিকমের 7 পরিচালকও রয়েছেন। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও দুই পক্ষের বক্তব্য শুনে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। একই সাথে মঞ্জুর করেন জামিন। ডক্টর ইউনুস বলেন, সুদখোর দুর্নীতিবাজ বলে তাকে যেসব বিশেষণ দেয়া হচ্ছে এসবের ব্যাখ্যা তার অজানা। আজকে যে অভিযোগ, এই জোচ্চুরি, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, এগুলো সত্য কিনা নাকি এই সুদখোরের মতো কথাবার্তা, এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম। আমি আপনাদের বিবেচনায় বিশ্বাসী। ইউনুসের আইনজীবীর অভিযোগ, আদালত নিয়ন্ত্রণ করছে সরকার। বিচারককে ভিন্ন দিকে নিতে এমন অভিযোগ দাবি দুদকের। দেশ পরিচালনার দায়িত্ব হচ্ছে সরকারের, সুতরাং সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে সব বন্ধ হয়ে যাবে। মামলাটিকে বিভ্রান্ত করার জন্য তার একটা মতাদর্শ আছে, সেই মতাদর্শের কারণে তিনি এই ধরনের কথাবার্তা বলেন। দুর্নীতি দমন কমিশনের যে আইনের ধারা আছে সেই মোতাবেক শিডিউলভুক্ত অপরাধ, সুতরাং সেখানে থেকে নিয়ন্ত্রিত বক্তব্য দেওয়ার জন্য আমি তাকে সবিনয়ে আনন্দ করব। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে গেল 1 ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। শাকিলা করিম, RTV, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে RSFকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক MA আরাফাত। বিষয়টি নজরে এনে সরকার লিখিত চিঠি দিয়েছে বলে জানিয়েছেন তিনি। এর ফলে আগামীতে র্যাঙ্কিংয়ে উন্নতি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তথ্য প্রতিমন্ত্রী। দুপুরে DIB কার্যালয়ে ওয়ার্ল্ড বেস্ট ফ্রিডম ডে উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। There were some false or incorrect information.
আরএসএফ এর প্রতিবেদনে কিছু ভুল ও অসত্য তথ্য রয়েছে। বিষয়টি নিয়ে আমি তাদের কাছে একটি চিঠি লিখেছি। এরপর তারা কিছু তথ্য মুছে দিয়েছে। তবে র্যাঙ্কিংয়ে এখনো পরিবর্তন আসেনি। আমরা আশা করব আগামীতে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সেটার প্রতিফলন ঘটবে। মৃত্যু সনদ জালিয়াতির মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামি পক্ষের আইনজীবীর দাবি, প্রতিহিংসার শিকার মিল্টন সমাদ্দার। এর আগে এই মামলায় 7 দিনের রিমান্ড চায় মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ বলেছেন, রাতের আঁধারে মিল্টন সমাদ্দার মরদেহ দাফন করতেন, সিটি কর্পোরেশনের সিলও নিজেই মারতেন। রফিকুল ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। মানবতার ফেরিওয়ালা মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগে বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে আটক করে গোয়েন্দা পুলিশ। রাতেই মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে মৃত্যু সনদ জালিয়াতি, হত্যা চেষ্টায় মারধর ও মানব পাচারের অভিযোগে 3টি মামলা হয়। গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মৃত্যু সনদ জালিয়াতির মামলাটি দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, মিল্টন যেসব লাশ দাফন করেছেন তার সবগুলো মৃত্যু সনদই ছিল ভুয়া। এ মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। তার স্ত্রী জড়িত এবং এই ঘটনাটা আরও কারা কারা জড়িত সেগুলো বের করতে হবে, কারণ এরা দেশের শত্রু, সমাজের শত্রু। ভালো মানুষের মুখোশ পরে তারা এই ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, এই মামলার কোনো ভিত্তি নেই। আজকের মামলা সেই বাধা তুলে আসছে এবং এই মামলার মধ্যে প্রসিকিউশন বলেছে যে মেডিকেল সার্টিফিকেট আমি নাকি জাল করেছি। আমি বিজ্ঞ আদালতকে বলেছি যে একটা মেডিকেল সার্টিফিকেট দেখা, যে সার্টিফিকেটটা আমি জাল করেছি। এর আগে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, মিল্টনের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সব তথ্য বেরিয়ে আসবে। রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং ওই সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই করতেন, এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। এটা আমরা বাদী হয়ে একটা মামলা করেছি। আর বাদী আরও 2টা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে। তার বিরুদ্ধে মোট 3টে মামলা। এসব অপরাধের সঙ্গে তার স্ত্রীর সম্পৃক্ততা আছে কিনা তা নিশ্চিত হতে প্রয়োজনে তাকেও জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা। কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেই প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করব। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অসহায় দুস্থ মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠে আসে। এসব অপকর্ম আমলে নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন গত 28 এপ্রিল পুলিশকে ব্যবস্থা নিতে বলে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের 36 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় 61 ভরি স্বর্ণালংকার, নগদ 7,90,000 টাকা উদ্ধার করা হয়। চোর চক্রের সদস্যরা ঈদের আগে ও পরে এসব চুরি করেছিল বলে জানায় পুলিশ। দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। সাদিয়া কানিজের সহায়তায় মারুফ রেজা রিপোর্ট। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন ও রশিদের বর্ণনায় গেল 13 থেকে 19 এপ্রিলের কোনো এক সময়ে ধানমন্ডি মডেল থানায় 33 নম্বর বাসায় দুর্ধর্ষ চুরি হয়। চোরেরা নিয়ে যায় 41 ভরি স্বর্ণসহ নগদ 7 লাখ টাকা। মামলা দায়ের পর তদন্তে নামে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। ভিডিও ফুটেজ পর্যালোচনা আর তথ্য প্রযুক্তির সহায়তায় 26 এপ্রিল ঢাকার পূর্ব নাখালপাড়া থেকে গ্রেফতার করা হয় চুরির ঘটনার মূল হোতা গিয়াসউদ্দিনকে। সেই সঙ্গে জব্দ করা হয় চুরি হওয়া স্বর্ণ আর নগদ টাকা। উদ্ধার হয় চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও ধারালো অস্ত্র। চুরিটা করে তারা মাটির নিচে পুঁতে রেখেছিল আর ভেবেছিল যে যখন পুলিশ থেমে যাবে, তখন তারা একা মাটির নিচে থেকে তুলে এটা আবার তারা ভাগ বাটোয়ারা করবে। কিন্তু আমাদের ডিবি পুলিশরা কাজ করছিল। কাজ করার তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি পাকুন্দিয়া থেকে, কিশোরগঞ্জ থেকে। গ্রেপ্তার পর তাদেরকে দিয়ে আমরা ওই মাটির নিচ থেকে স্বর্ণগুলি আমরা তুলেছি। এছাড়াও ঈদের আগে পরে মিলিয়ে রাজধানীর ওয়ারি সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিথিল চোর চক্রের 36 সদস্যকে গ্রেফতার করে ডিএমপি গোয়েন্দা বিভাগের একাধিক টিম। উদ্ধার হওয়া মোট স্বর্ণের পরিমাণ 41 ভরি আর নগদ অর্থের পরিমাণ 7,90,000। তারা কোথায় কোথায় চুরি করেছে
আমরা সেটা খুঁজে বের করব। আমরা মনে করি যারা এই গ্রিল কাটা চোর তারাই এক সময় বড় অপরাধে পরিণত হয়, ডাকাতি কাজে জড়িত হয়ে যায়। আমরা মনে করি চুরির ঘটনা যেখানেই ঘটবে আমরা আমাদের ডিবি তাৎক্ষণিক সে মামলাটা আমরা ছায়াতদন্ত করে দ্রুত বের করার চেষ্টা করব। আপনাদের কাছে যদি এরকম কোনো তথ্য থাকে সেটা আপনারা তাৎক্ষণিক থানায় মামলা রুজু করার কথা বলবেন এবং আমাদেরকেও এটা কপি দিতে বলবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর যেখানেই চুরি হোক না কেন অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে ডিবি পুলিশ। আমাদের কথা হলো কোনো ঘটনা যদি ঘটে যায় আমরা কোনোটাকে আনটাচ করি না। মারফ্রেজা, RTV, ঢাকা। বিমা ও ব্যাংকিং খাতে সহযোগিতা ও উদ্ভাবনের নতুন যুগের সূচনা করে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি এর মধ্যে ব্যাংকাসুরেন্স পার্টনারশিপের চুক্তি স্বাক্ষর হয়েছে। বিকেলে গুলশানে আকিজ তাকাফুলের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। এ সময় আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন, সিটি ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান ও সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আসানুর রহমান সহ ব্যাংকাসুরেন্স অফিসার এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে কাল মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। কাগজে কলমে এই সিরিজটি বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি মিশন। সিরিজ জিতে সেই প্রস্তুতি সারতে চান অধিনায়ক শান্ত। চট্টগ্রাম থেকে ইমু খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। অনুশীলনে এসে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে হাতুরুর দীর্ঘ সময় আলাপ। বিষয়বস্তু বোঝা না গেলেও এটা স্পষ্ট, সিনিয়র এই ক্যাম্পেইনারের সাথে সিরিয়াস ক্রিকেটীয় আলাপ সেরেছেন হাতুরু। এরপর রিয়াদ প্যাড আপ করে চলে যান নেটে। সেখানে ঘণ্টাখানেক ব্যাটিং করে বল নিয়ে নেটে হাত ঘুরিয়েছেন বেশ খানিকটা সময়। বাংলাদেশ অনুশীলনের পুরো সময় হাতুরু পরখ করে নিয়েছেন তার শিষ্যদের। রিয়াদের উপর এমন বিশেষ নজরে স্পষ্ট, ওয়ার্ল্ড কাপে হাতুরুর বিশেষ পরিকল্পনায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিন অনুশীলনে সাইফুদ্দিন নেটে ঘাম ঝরিয়েছেন, ছিলেন বেশ সিরিয়াস। দীর্ঘদিন পর দলে ফিরে কঠিন পরীক্ষার সামনে এই অলরাউন্ডার, কারণ ওয়ার্ল্ড কাপে তার থাকা না থাকা নিয়ে হচ্ছে যত আলোচনা। অলমোস্ট ম্যাক্সিমাম হয়তো এখান থেকেই প্লেয়ারগুলো ওয়ার্ল্ড কাপে যাবে, সবাই যদি সুস্থ থাকে ম্যাক্সিমাম। হ্যাঁ, 2-1টা এদিক ওদিক হতে পারে, বাট 3-4টা পয়েন্টের দিকে ফোকাস থাকবে এভাবে আসলে বলা মুশকিল, কারণ আমি চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে প্রত্যেকটা জায়গাতে যেন ফোকাস থাকে। সাগরিকায় ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতায় সিকান্দার রাজার মলিন হাসির নেপথ্যের কারণ হতে পারে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই না করতে পারা। বাংলাদেশের জন্য এই সিরিজ যখন ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির মঞ্চ, তখন জিম্বাবুয়ের জন্য হতাশাকে পেছনে ফেলার চ্যালেঞ্জ। এটা অবশ্যই হতাশার। আমরা বিশ্বকাপে নেই। এই সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ক্রিকেটে রাখতে আমাদের ভালো কিছু করতে হবে। অধিনায়কত্ব শান্তর জন্য নতুন না হলেও বিশ্বকাপে অধিনায়কত্ব করা শান্তর জন্য একটা নতুন কিছু। আর এই নতুন চ্যালেঞ্জটা শুরু হচ্ছে এই সাগরিকায়। শান্তর জন্য এই সিরিজটা বিশেষ গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, RTV। আবারও দেশের খবর। তীব্র তাপপ্রবাহে মানুষের পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণীকুল। রোদের খরতাপে অস্বস্তি বেড়েছে পাখিদেরও। তাপপ্রবাহ থেকে ঢাকা জাতীয় চিড়িয়াখানার প্রাণীগুলোকে রক্ষায় নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। হিটস্ট্রোক ঠেকাতে পরিবর্তন আনা হয়েছে খাবারেও। এদিকে প্রচণ্ড গরমে চিড়িয়াখানার দর্শনার্থী কমেছে প্রায় 80%। শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত। তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ, হাঁসফাঁস জনজীবন। গরমের এই তীব্রতা থেকে রেহাই মিলছে না অবলা পশু পাখিরও। এই যেমন ঢাকা চিড়িয়াখানায় 25-30টি হরিণের জন্য এই বিশাল পরিসরের জায়গা থাকলেও কেবল একটু ছায়ার জন্য গুটিসুটি হয়ে বসে আছে একই জায়গায়। খাঁচার সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দেখা মিলল না বাঘ আর বনের রাজা সিংহের। গরমে অতিষ্ঠ হয়ে ঘরের মধ্যেই দিন পার হচ্ছে বাঘ সিংহের।
গেল টানা কয়েক সপ্তাহ গরমে যেমন থমকে গেছে পশু পাখির কোলাহল, তেমনি কমে গেছে দর্শনার্থীর সংখ্যাও। শিশুদের আবদার মেটাতে যারা আসছেন হতাশ হচ্ছেন তারাও। এখন দেখছি শুধু চিত্রহরিণ আর সব খাঁচার ভিতরে। হরিণ দেখতে পাচ্ছি, আমি বাঘ দেখতে পাচ্ছি না, শুধু ক্লান্ত হচ্ছি, তারপর পানি খেয়েছিলাম। এই পরিস্থিতিতে পশুদের জন্য বারবার গোসলের ব্যবস্থার পাশাপাশি রাখা হয়েছে বিশেষ জলীয় খাবারের। পশু পাখিগুলোকে আমরা পানি স্প্রে করছি, কোনো কোনো জায়গাতে ছাদের উপর আমরা গাছের ডাল দিয়ে দিয়েছি, কোথাও চট ভিজিয়ে ফ্লোরে রেখেছি, পর্যাপ্ত ইলেকট্রোলাইট এবং ভিটামিন সি সরবরাহ করছি। যে খাবারের মধ্যে আপনার তরমুজ এই জাতীয় খাবার আমরা আমাদের পাখিগুলোকে সরবরাহ করছি। এদিকে কিছু খাঁচায় প্রাণীর সংখ্যা বেড়ে যাওয়া, জায়গা সংকুলান না হওয়ায় এগুলো বিক্রির উদ্যোগ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জলহস্তি কমানোর প্রস্তাব করেছি। দেশি ঘোড়া এবং অ্যারাবিয়ান হর্স এগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কবুতর, এইভাবে আমাদের 10টি প্রজাতির পশু পাখি আমরা কমানোর জন্য প্রস্তাব করেছি। এগুলো বাংলাদেশ সরকার কর্তৃক অর্থাৎ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের পর তার মূল্য নির্ধারণ করা হবে এবং মূল্য নির্ধারণ করার পরই এটি বিক্রির ব্যবস্থা করা যাবে। গরমের তীব্রতা কোনোভাবে ঠেকানো গেলেও ভাবনা কাটেনি কর্তৃপক্ষের। শঙ্কা আছে আবহাওয়ার বড় পরিবর্তনের কারণে পশু পাখির নানা রোগবালাইয়ে আক্রান্ত হবারও। চেষ্টা করছি এদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো বৃদ্ধির জন্য। শরীয়ত খান, RTV, ঢাকা। দিনে তীব্র দাবদাহ আর রাত হলেই নেমে আসে কনকনে ঠান্ডা। সকালে দেখা মেলে হালকা কুয়াশার। প্রকৃতির এমন ভিন্নতা দেশের উত্তরের জেলার ঠাকুরগাঁওয়ে। আবহাওয়ার এমন খেলায় প্রতিনিয়তই নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। উত্তরের শীতল বাতাসে শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের তথ্য ছবিতে ইমরুল কায়েস জানাচ্ছেন বিস্তারিত। দিনব্যাপী তীব্র তাপপ্রবাহ, রাত হলেই নেমে আসে শীতল অনুভূতি। সকালে দেখা মেলে হালকা থেকে ঘন কুয়াশা। এ চিত্র দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের। সারাদিনের 36 থেকে 38 ডিগ্রির গরমের পর রাতের শীতল অনুভূতি। ভোর থেকে সকাল 8টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। আবহাওয়ার এই ঠান্ডা গরম খেলায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আক্রান্ত হচ্ছে জ্বর, সর্দি ও ডায়রিয়া সহ নানা রোগে। ভোরবেলা কুয়াশা, দুপুরবেলা গরম, আবার মধ্যরাতে আবার হালকা পাতলা আবহাওয়া, ঠান্ডার কারণে এই অবস্থা। বমি আর অসহ্য মাথা ব্যথা, তারপর হসপিটালে আনছি। আবহাওয়ার তাপমাত্রার কারণে শরীর ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারতেছে না, এই কারণে বাচ্চাগুলো প্রচুর পরিমাণে বমি করতেছে। তাছাড়া ছোট ছোট বাচ্চাগুলো, বিশেষ করে 2 বছর 3 বছরের নিচের বাচ্চাগুলো ডায়রিয়া নিয়ে আসতেছে হাসপাতালে। এমন পরিস্থিতিতে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। বায়ুমণ্ডলে ধূলিকণার পরিমাণ বৃদ্ধিতে কুয়াশার মতো মনে হচ্ছে বলে জানায় আবহাওয়া অফিস। জলীয় বাষ্পের সংস্পর্শে ওই ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলো মানে যখন ক্যাপচার করে ওর উপরে পড়ে, তখন ওইটা দানা ভাসিয়ে বেড়ায়, ঝুলে থাকে আর কি একটা পজিশনে। তো ওটা কুয়াশার মতো লাগে, কিন্তু বাস্তবে ওটা কুয়াশা না। ইমরুল কায়েস, RTV। আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে সুনামগঞ্জের হাওরে। তবে ভারী বৃষ্টিপাত ও আগাম বন্যার পূর্বাভাস শঙ্কায় ফেলেছে চাষিদের। ফলে দ্রুত ধান কেটে ঘরে তুলছেন তারা। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। হাওরের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় উৎসবমুখর পরিবেশে ধান কাটছে চাষিরা। মুখে হাসি নিয়ে ধান কাটলেও মনে সংশয়, কখন যেন আকাশ থেকে নেমে আসে বৃষ্টি। জেলার কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড এক বিজ্ঞপ্তিতে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আগাম বন্যার শঙ্কার কথা জানায়। দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেয় তারা। তাই দ্রুত ধান কাটতে ব্যস্ত হাওরের চাষিরা। তবে হাওরের সব ধান কাটা শেষ না হওয়ায় বৃষ্টি হলে ক্ষতির শঙ্কায় তারা। খবর শুনছি যে আগাম 3 তারিখ একটা মেঘবাদল বৃষ্টি নামবো, যার কারণে আমরা এই খবর শুনে আমরা খুব দ্রুত তাড়াতাড়ি আমরা ধান কাটা শুরু করছি। বৃষ্টি নামার আগেই আমরা ধানটা গড়ে তুলতে পারি। বাড়ি বৃষ্টি হয় তো ধান ফসতে পারে, গলতে পারে, জানলে তো অসুবিধা হইব। বৃষ্টি হয় কিনা কইতারি না, আমরা ধানের ক্ষতি হইব, ধান টান লওয়া যাইতে না। এখন যদি 3 তারিখের বৃষ্টি হয়, ধান নষ্ট হয়ে যাবে, গইলে যাবে এবং পচে যাবে। আমরা দূরত্ব ধান কাটতেছি, যদি বৃষ্টি হয় আমরা ধানগুলা উঠাইতে পারবো না। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বন্যার শঙ্কা থাকলেও ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস থেকে যেটা জানতে পেরেছি যে আগামী 3 মে থেকে পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টিতে এখানে বন্যার একটা পূর্বাভাস আছে। এই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে সবাই আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে তার আগেই
তারা তাদের ধানটা কেটে ফেলে এবং আমরা আশা করছি সুনামগঞ্জ জেলায় 3 মে 2024-এর মধ্যে হাওরের শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে। এর ফলে এই অতিরিক্ত বৃষ্টি এবং পাহাড়ি ডলে আমাদের বুড়ো ফসলের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। চলতি বড় মৌসুমে সুনামগঞ্জের 12 উপজেলার 137টি ছোট বড় হাওরে 2,23,407 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,70,270 মেট্রিক টন। ইমরুল কায়েস, RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।